আসসালামু আলাইকুম। বিটিভি চট্টগ্রামের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি সীমানা স্ট্রিন। প্রথমে সংবাদ শিরোনাম। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের অনিবার্য চরিত্র, তা লুকানোর কোনো সুযোগ নেই বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মধ্যপ্রাচ্য যুদ্ধ পরিস্থিতিতে জরুরি জ্বালানি চাহিদা মেটাতে ৩ লাখ মেট্রিক টন ডিজেল কেনার অনুমোদন দিয়েছে সরকার। দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক আছে, তবে কালোবাজারিরা তেল মজুত করে সংকট সৃষ্টির চেষ্টা করছে বললেন জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। পরিবর্তনশীল বৈশ্বিক ব্যবস্থায় স্থিতিশীলতা নিশ্চিতে শক্তিশালী গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং স্বাধীন গণমাধ্যমের উপর গুরুত্ব আরোপ তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনে। ঈদের টানা ছুটিতে কন্টেইনার হ্যান্ডেলিংয়ে গতি ধরে রেখেছে চট্টগ্রাম বন্দর। আমদানি রপ্তানি পণ্যে ৫৪,৮৯৮ TEUs কন্টেইনার হ্যান্ডেলিং। কোনো স্বার্থ ছাড়াই মানবতার সেবায় কাজ করে যাচ্ছে আমরা বিএনপি পরিবার, মন্তব্য ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের। হরমুজ প্রণালী খুলে দিতে ইরানকে এবার ৬ এপ্রিল পর্যন্ত সময় মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের। ইউক্রেনের জন্য রাখা অস্ত্র মধ্যপ্রাচ্যে আনার কথা ভাবছে যুক্তরাষ্ট্র। এবং ভিয়েতনামকে হারিয়ে এশিয়া কাপ আর্চারি পুরুষ কম্পাউন্ড ইভেন্টে স্বর্ণপদক জিতল বাংলাদেশ। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, এবার বিস্তারিত। বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের অন্যতম চরিত্র শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আজ রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন। তারেক রহমান বলেন, স্বাধীন বাংলাদেশ ও সার্বভৌমত্বের স্বপ্ন লালন করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি বলেন, যা সত্য তা সত্যই, তা লুকানোর কোনো উপায় নেই। ঐক্যবদ্ধভাবে কাজ করলে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়া সম্ভব বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপির মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, বিশিষ্ট শিক্ষাবিদ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান, স্থায়ী কমিটির সদস্য কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা নজরুল ইসলাম খান, স্থায়ী কমিটির সদস্য অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্থায়ী কমিটির সদস্য স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ডক্টর ওয়াকিল আহমেদ, বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মাহবুবুল্লাহ, ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক মামুন আহমেদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ABM ওবায়দুল ইসলাম বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী ও বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। ইরান ও যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধ পরিস্থিতিতে দেশে জরুরি জ্বালানি চাহিদা মেটাতে ৩ লাখ মেট্রিক টন ডিজেল কেনার অনুমোদন দিয়েছে সরকার। বৃহস্পতিবার জুম অ্যাপের মাধ্যমে ভার্চুয়ালি অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ২০২৫-২৬ অর্থ বছরের ২৯তম এবং ২০২৬ সালের ষষ্ঠ সভায় এ অনুমোদন দেওয়া হয়। অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সভায় সভাপতিত্ব করেন অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির আহ্বায়ক অর্থ এবং পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জরুরি জ্বালানির চাহিদা পূরণের জন্য জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের ২টি প্রস্তাবের আলোকে আন্তর্জাতিক ক্রয়ে সরাসরি ক্রয় পদ্ধতির মাধ্যমে ৩ লাখ মেট্রিক টন ডিজেল কেনার অনুমোদন দেওয়া হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেছেন, দেশে তেলের সরবরাহ স্বাভাবিক আছে, তবে কালোবাজারিরা তেল মজুত করে সংকট সৃষ্টির চেষ্টা করছে। মন্ত্রী আজ সকালে সিরাজগঞ্জের গণমাধ্যম কর্মীদের সাথে আলাপকালে কথা বলেন।
সরবরাহ সবসময় আছে এবং আমি সারা দেশের আমাদের জেলা প্রশাসক, এসপি এদের সাথে কথা বলেছি, তারা মনিটর করছে। তবে এই যে হঠাৎ করে বেড়ে যাওয়ার মধ্যে দুর্নীতি আছে এবং সেটা ব্ল্যাক মার্কেটিং হচ্ছে, সেটা অলরেডি সিরাজগঞ্জে ধরা পড়ছে 2টা এবং সারা দেশেই ধরা পড়ছে। এদিকে জ্বালানি তেল ক্রয়ে ক্রেতাদের সংযত হওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ পেট্রোল পাম্প মালিক সমিতি। একই সাথে অতিরিক্ত জ্বালানি কিনে মজুত করা থেকে বিরত থাকারও আহ্বান জানিয়েছে সংগঠনটি। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন পরিবর্তনশীল বৈশ্বিক ব্যবস্থায় স্থিতিশীলতা নিশ্চিত করতে বিশ্বাসযোগ্য যোগাযোগ, শক্তিশালী গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং স্বাধীন গণমাধ্যমের গুরুত্ব আরোপ করেছেন। তিনি আজ তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত আন্তর্জাতিক স্ট্র্যাটেজিক কমিউনিকেশন সামিট 2026-এ একথা বলেন। অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য প্রদান করেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, ভাইস প্রেসিডেন্ট জেভদেত ইলমাজ এবং কমিউনিকেশন বিভাগের প্রধান বুরহানেত্তিন দুরান। নতুন বৈশ্বিক কাঠামো একটি যোগাযোগের দৃষ্টিভঙ্গি শীর্ষক প্যানেল আলোচনায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী তুরস্ক সরকারকে সময়োপযোগী এ আয়োজনের জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, বিশ্বব্যাপী ক্ষমতার পরিবর্তন এবং অপতথ্য ও বিভ্রান্তিমূলক প্রচারণার প্রেক্ষাপটে এই ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি উল্লেখ করেন, কৌশলগত যোগাযোগ এখন শাসন ব্যবস্থার একটি কেন্দ্রীয় উপাদান হয়ে উঠেছে এবং রাষ্ট্রগুলোকে ক্রমেই তাদের যোগাযোগের বিশ্বাসযোগ্যতা ও ধারাবাহিকতার ভিত্তিতে মূল্যায়ন করা হচ্ছে। তিনি জোর দিয়ে বলেন, অপতথ্য মোকাবেলার সবচেয়ে কার্যকর উপায় হল শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলা, বিশেষ করে একটি স্বাধীন ও পেশাদার গণমাধ্যম। মন্ত্রী বলেন, একটি শক্তিশালী চতুর্থ স্তম্ভ সত্য প্রতিষ্ঠিত করা, জবাবদিহিতা নিশ্চিত এবং জনআস্থা বজায় রাখতে অপরিহার্য। তিনি গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করা, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা, মত প্রকাশে বাধা সৃষ্টি করে এমন আইন পর্যালোচনা করা এবং একটি স্বাধীন ও জবাবদিহিমূলক গণমাধ্যম নিয়ন্ত্রক কাঠামো গড়ে তোলা সহ বাংলাদেশের চলমান সংস্কার কার্যক্রম আলোচনায় তুলে ধরেন। তথ্যমন্ত্রী আরও বলেন, তথ্যের বিশৃঙ্খলার সমাধান একটি ভারসাম্যপূর্ণ ও প্রাতিষ্ঠানিক পদ্ধতির মধ্যে নিহিত, যেখানে অতি নিয়ন্ত্রণ ও নিয়ন্ত্রণহীনতা উভয়ই পরিহার করতে হবে। তথ্যমন্ত্রী বাংলাদেশের মতো একটি জনবহুল ও দ্রুত ডিজিটালাইজড দেশে অপতথ্য ও বিভ্রান্তিমূলক তথ্য মোকাবেলার চ্যালেঞ্জ তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, পূর্ববর্তী ফ্যাসিবাদী শাসনামলে জনগণকে নিয়ন্ত্রণ করতে তথ্যকে কৌশলগতভাবে বিকৃত করে ব্যবহার করা হয়েছে। তথ্যমন্ত্রী তার বক্তব্যে উল্লেখ করেন, এই ডিজিটাল যুগে তথ্য প্রাপ্তি এবং অবাধ তথ্য প্রবাহের মধ্যে একটা কার্যকর সমন্বয় দরকার। প্যানেল আলোচনায় আরও অংশ নেন উত্তর সাইপ্রাসের পররাষ্ট্রমন্ত্রী তাহসিন এরতুগ্রুলুগ্লু, সিরিয়ার তথ্যমন্ত্রী হামজা আল মুস্তাফা এবং কাজাখস্তানের সংস্কৃতি ও তথ্য বিষয়ক উপমন্ত্রী কানাত জুমা বায়েভিচ ইস্কাকাব। ঈদ উল ফিতরের 7 দিনের ছুটিতে কন্টেইনার হ্যান্ডেলিংয়ের গতি ধরে রেখেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এর মধ্যে আমদানি রপ্তানি মিলিয়ে 54,898 TEUS কন্টেইনার হ্যান্ডেলিং করেছে কর্তৃপক্ষ। আমদানি পণ্যের 28,961 TEUS ও রপ্তানি পণ্যের 25,937 TEUS এবং এর মধ্যে 18 মার্চ সর্বোচ্চ 11,861 TEUS কন্টেইনার প্রসেস করা হয়েছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানায়, চলতি মার্চ মাসের 17 থেকে 23 তারিখ পর্যন্ত ছুটির 7 দিনে 25,08,614 টন কার্গো এবং 64টি জাহাজ হ্যান্ডেলিং করেছে চট্টগ্রাম বন্দর। এর মধ্যে আমদানি পণ্য ছিল 23,61,786 মেট্রিক টন এবং রপ্তানি হয়েছে 1,46,828 মেট্রিক টন। 18 মার্চ একদিনে সর্বোচ্চ 4,34,434 মেট্রিক টন কার্গো হ্যান্ডেলিং করা হয়েছে। পাশাপাশি চলতি সপ্তাহে 64টি জাহাজ বন্দরে বার্থিং ও হ্যান্ডেলিং করা হয়েছে। 19 মার্চ সর্বোচ্চ 14টি জাহাজ হ্যান্ডেলিং করা হয় এবং ছুটির আমেজ কাটিয়ে 23 মার্চ পুনরায় 12টি জাহাজ হ্যান্ডেলিং করে বন্দর তার পূর্ণ গতিতে ফিরে এসেছে। ঈদের ছুটির মাঝে 21 মার্চ কার্যক্রমে কিছুটা ধীর গতি থাকলেও পরবর্তী 2 দিনেই জাহাজ ও কন্টেইনার হ্যান্ডেলিংয়ের সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। 24 মার্চ পর্যন্ত বন্দরের 59,000 TEUS ধারণ ক্ষমতার বিপরীতে ছিল 43,200 TEUS কন্টেইনার। এর মধ্যে 36,253 TEUS পূর্ণ কন্টেইনার, 2,654 কন্টেইনার
54টি ইউএস ডিপো কন্টেনার ও 1652টি ইউএস খালি কন্টেনার। বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, পবিত্র রমজান ও ঈদের ছুটি চলাকালীন জ্বালানি তেলের সাপ্লাই চেইন ও নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীর সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে এবং তদারকির জন্য একটি টাস্ক ফোর্স গঠন করা হয়, যার মাধ্যমে চট্টগ্রাম বন্দরের জেটি সাইড এবং বহির্নোঙরে পণ্য খালাস তদারকি ও পর্যবেক্ষণ নিবিড়ভাবে সম্পন্ন করা হয়েছে। এছাড়া জ্বালানি তেলের সংকটকালীন অগ্রাধিকার বার্থিং ও নেভিগেশনাল সাপোর্টের মাধ্যমে সবার সঙ্গে সমন্বয় করে চট্টগ্রাম বন্দর সংকট উত্তরণে ভূমিকা রেখেছে। বাংলাদেশের প্রতি জাতিসংঘের অবিচল সমর্থন ও সংহতি পুনর্ব্যক্ত করেছেন সংস্থার মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। বৃহস্পতিবার নিউ ইয়র্কের জাতিসংঘ সদর দপ্তরের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সঙ্গে এক বৈঠকে তিনি সমর্থন ও সংহতি জানান। বৈঠকে জাতিসংঘ মহাসচিব বাংলাদেশের নবগঠিত সরকারের প্রতি আন্তরিক অভিনন্দন জানান। তিনি বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের অব্যাহত মানবিক নেতৃত্ব ও উদারতার ভূয়সী প্রশংসা করেন। আলোচনায় সমসাময়িক বিভিন্ন বৈশ্বিক বিষয় উঠে আসে। পররাষ্ট্রমন্ত্রী চলমান বৈশ্বিক তেল সংকট এবং দরিদ্র দেশগুলোর উপর এর অসম প্রভাবের কারণে উন্নয়নশীল ও ঝুঁকিপূর্ণ দেশগুলোর সম্মুখীন হওয়া চ্যালেঞ্জগুলো তুলে ধরেন। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ডক্টর খলিলুর রহমান পারস্পরিক সুবিধাজনক সময়ে মহাসচিবকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। মহাসচিব আমন্ত্রণটি সাদরে গ্রহণ করেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন। বৈঠকে উভয় পক্ষ বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলা এবং টেকসই উন্নয়ন এগিয়ে নিতে বাংলাদেশ ও জাতিসংঘের মধ্যে সহযোগিতা জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। 24-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদ জামালের কন্যা তানিয়া আক্তারের বিয়েতে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে উত্তীর্ণ জবেল চাকমা সহ 3 জনের মাঝে প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা উপহার পৌঁছে দেওয়া হয়েছে। এ উপলক্ষে সকালে চট্টগ্রাম প্রেস ক্লাব মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করে আমরা বিএনপি পরিবার। অনুষ্ঠানে ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, কোনো স্বার্থ ছাড়াই মানবতার সেবায় কাজ করে যাচ্ছে আমরা বিএনপি পরিবার। কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই এতে। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, আমরা বিএনপি পরিবার সংগঠনের নামকরণ করা হয় আর্ত মানবতার সেবায়। বিগত পলাতক স্বৈরাচার সরকারের রোষানলে পড়েছিল সংগঠনটি। আমজাদ হোসেনের প্রতিবেদন। দলমত নির্বিশেষে আত্মমানবতার সেবায় কাজ করে যাচ্ছে অরাজনৈতিক প্রতিষ্ঠান আমরা বিএনপি পরিবার। এরই অংশ হিসেবে বন্দরনগরী চট্টগ্রামে 3 জনের মাঝে প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা উপহার পৌঁছে দেওয়া হয়েছে। 24-এ ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদ জামালের কন্যার বিয়ে, চট্টগ্রামে বসবাসকারী বগুড়ার মেয়ে ব্লাড ক্যান্সারে আক্রান্ত মারিয়া আক্তার মাইশার চিকিৎসায় আর্থিক সহায়তা প্রদান করা হয়। এছাড়া খাগড়াছড়ির দুর্গম পাহাড়ের সন্তান জপেল চাকমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি এবং পড়াশোনা চালিয়ে নিতে আর্থিক সহায়তা প্রদান করা হয়। পরিবারের দুর্দিনে এমন সহায়তা কৃতজ্ঞতা চিত্তে স্মরণ করেন তারা। এটা আমি মুখ প্রকাশ করতে পারতেছি না, আমার থেকে অনেক আনন্দ লাগতেছে। কারণ তারেক রহমান ভাই যদি আমার পাশে না দাঁড়াইতো, স্যার আমার পাশে না দাঁড়াইলে আমার মেয়ে তুলে দেওয়াটা অসম্ভব ছিল। কারণ আমার শ্বশুর গোষ্ঠী নাই, আমার বাবার গোষ্ঠী নাই, এবং এমন একটা মানুষ নাই যে আমাকে এইরকম রমজান মাস গেছে একজন মানুষ ইফতারি দেয়, ওরকম মানুষ আমার নাই। উপর আল্লাহ নিচে মাটি ছাড়া আমার কেউ নাই। আমি স্যারকে কৃতজ্ঞতা জানাচ্ছি, এরকম যেন আমার পাশে আমার মতো হাজারো শহীদের পাশে সব বাংলাদেশের আনাচে কোনাচে যত অসহায় মানুষ আছে সবার পাশে যেন থাকে, এটাই কাম্য করে, এটাই আশা করি স্যারের কাছ থেকে। আমি খুবই ধন্যবাদ জ্ঞাপন করছি জনাব তারেক রহমান মহোদয়কে। কারণ আমাদের মতো যে পার্বত্য চট্টগ্রামের যে প্রত্যঞ্চলে যে স্টুডেন্টগুলো থাকে, ওনাদের হচ্ছে পারিবারিক বলেন আর্থিক অবস্থা মানে অতটা ভালো না। সেক্ষেত্রে আমাদের যে সুযোগ পাওয়া সত্ত্বেও আমাদের যে সুযোগগুলো হয়ে ওঠে না, ওগুলো হচ্ছে ওনারা পাশে আছেন। এবং আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তির জন্য যে একটা অনুদান পাচ্ছি, আমি খুবই খুশি। অনুষ্ঠানে সংগঠনের পথচলা সম্পর্কে তুলে ধরেন আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক। বলেন, বিগত সময়ে নানা বাধা পেরিয়ে আজকের অবস্থানে পৌঁছেছেন তারা। আমরা বিএনপি পরিবার এই সংগঠনটি নামকরণই করা হয় আত্মমানবতা সেবায়, এবং যেখানেই মানবিক কোনো কাজ করতে হবে, যেখানেই
কোনো ঝড় বৃষ্টি হয়েছে, বন্যা হয়েছে, যেখানে মানুষ খুব খারাপ অবস্থায় থাকে, তার পাশে দাঁড়ানোর উদ্দেশ্যেই আমাদের প্রধানমন্ত্রী মানবিক নেতা জনাব তারেক রহমান এই সংগঠনটি তৈরি করেছে। আমরা পলাতক স্বৈরাচার সরকারের রোষানলে কাজ করতে পারিনি। প্রধান অতিথির বক্তব্যে ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী জানান, কোনো রাজনৈতিক উদ্দেশ্য নয়, স্বার্থ ছাড়া মানবতার সেবায় কাজ করে যাচ্ছে আমরা বিএনপি পরিবার। আমরা বিএনপির কার্যক্রম ইতিমধ্যে পুরো বাংলাদেশ জানে। তারা যে কার্যক্রমগুলো করছে এটা কোনো স্বার্থ ছাড়া, এটা কোনো রাজনৈতিক উদ্দেশ্য নয়। যেই ছেলেটি ড্রোন বানিয়েছে সে বিএনপি করতে হবে না, যেই মেয়েটি ফুটবলার তার বিএনপি করতে হবে না। আমাদের উদ্দেশ্য কাউকে বিএনপির জন্য প্রভাবিত করা না, আমাদের এই উদ্দেশ্য কাউকে দলের প্রতি জোর করে নিয়ে আসে না। আমাদের উদ্দেশ্য হচ্ছে আত্মমানবতার সেবা করা। আমাদের উদ্দেশ্য হচ্ছে যেখানে ট্যালেন্ট আছে ট্যালেন্টটাকে প্রমোট করা। আমাদের মধ্যে এখন অনেকে অনেক ন্যারেটিভ দিচ্ছেন তারেক রহমান সাহেব চেঞ্জ হয়ে গেছে, এভাবে চলে। নো, এই ব্যক্তি এক চুল পরিমাণ পরিবর্তন হয় নাই। উনি জীবনের শুরু থেকে যে তারেক রহমান ছিলেন আজকের দিন পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রী উনি একই ব্যক্তি আছে। খুবই সাদামাটা জীবনযাপনে বিশ্বাসী, মানুষের সেবা বিশ্বাসী, কর্মে বিশ্বাসী, এবং আমাদেরকে দিয়ে যে কর্মনি করিয়ে নিচ্ছেন এটা অন্য কোন সরকার প্রধান বাংলাদেশে করতে পারত কিনা আমাদের সন্দেহ আছে। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনির সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন আমরা বিএনপি পরিবারের সদস্য সচিব, কৃষিবিদ মুকসিদুল মমিন মিথুন, ছাত্রদল নেত্রী সাইরা চন্দা চাকমা ও বিএনপির কেন্দ্রীয় নেতা আবুল কাশেম। আমজাদ হোসেন, বাংলাদেশ টেলিভিশন, চট্টগ্রাম। রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৩ নম্বর ফেরিঘাট এলাকায় পদ্মা নদীতে যাত্রীবাহী বাসডুবির ঘটনায় তৃতীয় দিনের মতো উদ্ধার অভিযান চলে। এখন পর্যন্ত ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ সকাল থেকে ডুবুরি দল আবারও নিখোঁজদের সন্ধানে কাজ শুরু করে। নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করার পাশাপাশি দাফন কাফনের সহযোগিতার অংশ হিসেবে সরকারের পক্ষ থেকে প্রত্যেকের পরিবারকে দেয়া হচ্ছে ২৫,০০০ টাকার অনুদান। বিস্তারিত আলাউদ্দিন মজুমদারের ডেস্ক রিপোর্টে। ঈদ আনন্দ শেষে প্রিয়জনদের ছেড়ে কর্মস্থলে ফেরার পথে হঠাৎ নেমে আসে মর্মান্তিক দুর্ঘটনা, যেখানে হাসি মুখের যাত্রা মুহূর্তে পরিণত হয় শোকের মাতমে। দৌলুদিয়ার পদ্মায় বাসডুবির এই ঘটনা এখন শুধু স্বজন হারানোর বেদনা আর অপেক্ষার দীর্ঘশ্বাসে ঘেরা এক করুণ অধ্যায়। স্বজনদের আহাজারিয়ার উদ্বেগের মধ্যেই চলছে উদ্ধার কার্যক্রম। আজ শুক্রবার সকাল ৮টা থেকে আবারও শুরু হয়েছে উদ্ধার অভিযান। ফায়ার সার্ভিস ও নৌবাহিনী যৌথভাবে গঠিত ১২ সদস্যের ডুবুরি দল পদ্মা নদীতে তল্লাশি চালাচ্ছে। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে এখন পর্যন্ত ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে ২৫ জনের মরদেহ ইতিমধ্যে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি একজনের মরদেহ রাজবাড়ী সদর হাসপাতালে রাখা হয়েছে। স্বজনরা এসে পৌঁছলে সেটিও হস্তান্তর করা হবে। আমাদের যে ডুবুরি টিম, নৌবাহিনী, ফায়ার সার্ভিস, কোস্টগার্ড যে ডুবুরি টিম আছে, এই টিম আমরা আজকেও সারাটা দিন আমরা কাজ করব। এই ঘটনায় নিহত পরিবারকে সহায়তা দিতে উদ্যোগ নিয়েছে সরকার। রাজবাড়ী জেলার নিহত ১৮ জনের মধ্যে ১৭টি পরিবারকে ইতিমধ্যে ২৫,০০০ টাকার আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। অন্যদিকে জেলা প্রশাসকের তথ্য মতে গতকাল রাত পর্যন্ত নতুন করে আর কেউ নিখোঁজের তথ্য দেয়নি। তবে ফায়ার সার্ভিসের কাছে এক নারী তার ভাই নিখোঁজ থাকার বিষয়টি জানিয়েছেন, যা নিয়ে অনুসন্ধান চলছে। সব জায়গায় মাইকিং করতেছে, সব টিএনওর মাধ্যমে সব জায়গায় খোঁজখবর নিতেছে যদি কারো মিসিং আছে কিনা এই সংবাদটা আমাদের এখানে পৌঁছানোর জন্য। উদ্ধার অভিযান অব্যাহত থাকলেও অনিশ্চয়তা কাটেনি স্বজনদের মাঝে। নিখোঁজদের খোঁজ এবং ঘটনার পূর্ণাঙ্গ তথ্য জানতে অপেক্ষা করছেন স্বজনদের পাশাপাশি পুরো দেশ। আলাউদ্দিন মজুমদার, নিউজ ডেস্ক, ঢাকা। এবার আন্তর্জাতিক সংবাদ।
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের মধ্যে হরমুজ প্রণালী খুলে দিতে ইরানকে বেঁধে দেওয়ার সময়সীমা আরও 10 দিন বাড়িয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, ইরান সরকারের অনুরোধের প্রেক্ষিতে দেশটির জ্বালানি স্থাপনায় ধ্বংসযজ্ঞ যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় আগামী 6 এপ্রিল রাত 8টা পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে তিনি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের নিহতের সংখ্যা বেড়ে 1937 জনে দাঁড়িয়েছে। আহত হয়েছে 24,800-রও বেশি ইরানি নাগরিক। কাজী শারমিন ইসলাম মেধার রিপোর্ট। ইরানের জ্বালানি স্থাপনাগুলোতে যুক্তরাষ্ট্রের হামলার সময়সীমা পিছিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে আলোচনা চলছে। এর আগে গত সোমবার ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন যে শুক্রবার পর্যন্ত ইরানের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধ রাখবে মার্কিন বাহিনী। এদিকে মধ্যপ্রাচ্য ইরানের সঙ্গে চলমান যুদ্ধে চাপের মুখে পড়েছে যুক্তরাষ্ট্রের সাময়িক সরঞ্জামের সরবরাহ। এমন পরিস্থিতিতে ইউক্রেনের সরবরাহের জন্য রাখা কিছু অস্ত্র মধ্যপ্রাচ্যে পাঠানোর কথা ভাবছে ওয়াশিংটন। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিমা সাময়িক জোট ন্যাটোর অর্থায়নে কেন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্র মধ্যপ্রাচ্যে ব্যবহার করা হতে পারে। এদিকে ইসরায়েলের বিভিন্ন সামরিক জাহাজ এবং যুদ্ধ বিমানের জ্বালানি ট্রাঙ্কে হামলা দাবি করেছে ইরানের সেনা সদর দপ্তর। বৃহস্পতিবার পূর্ব ভূমধ্য সাগরে জাহাজ এবং ইসরায়েলের হাইফা বন্দরে এই তেলের ট্রাঙ্কে হামলা চালানো হয় বলে জানিয়েছেন তারা। অন্যদিকে মধ্যপ্রাচ্যে আরও 10,000 স্থল সেনা পাঠানোর কথা ভাবছেন ট্রাম্প। এমনটাই জানিয়েছে যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল। এতে পেন্টাগনের পরিকল্পনা সম্পর্কে অবগত আছেন এমন কর্মকর্তাদের বরাতে উল্লেখ করা হয়েছে যে মধ্যপ্রাচ্যে পাঠানো সম্ভাব্য এই বাণীতে পদাতিক সেনা ও সাঁজোয়া যান অন্তর্ভুক্ত থাকবে। অন্যদিকে ইরান ও লেবাননের বিরুদ্ধে একই সঙ্গে একাধিক সম্মুখ সারিতে যুদ্ধ করছে ইসরায়েলি বাহিনী। এতে করে বাহিনীতে সেনা সংকট দেখা দিয়েছে। এমন পরিস্থিতি চলতে থাকলে ইসরায়েলি বাহিনী ভেঙে পড়বে বলে মন্তব্য করেছেন দেশটির সেনাপ্রধান ইয়াল জামির। এদিকে ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সির বরাত দিয়ে জানানো হয়েছে, সৌদি আরবে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGCর সঙ্গে সংশ্লিষ্ট এই সংবাদ সংস্থা বলেছে, বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবরে সৌদি আরবে পূর্বাঞ্চলীয় সুলতান আমির ঘাঁটিতে ড্রোন হামলার কথা উল্লেখ করা হয়েছে। অন্যদিকে ইরানের কোম শহরে একটি আবাসিক এলাকায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বিমান হামলায় 6 জন নিহত হয়েছেন। স্থানীয় সংবাদ মাধ্যমে বরাতে এ তথ্য জানা গেছে। কাজী শারমিন ইসলাম মেধা, পিটিভি নিউজ। এদিকে লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে 1,116 জনে দাঁড়িয়েছে। গতকাল দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি এ তথ্য দিয়েছে। লেবাননের বিপর্যয় ও ঝুঁকি ব্যবস্থাপনা দপ্তরের বরাতে বার্তা সংস্থাটির খবরে বলা হয়েছে, ইসরায়েলি হামলায় সহস্রাধিক নিহত হওয়ার পাশাপাশি আহত হয়েছে 3,229 জন। এছাড়া চলমান যুদ্ধের কারণে দেশটিতে বাস্তুচ্যুত হয়েছেন 1,36,262 জন। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে অতর্কিতে হামলা চালালে মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হয়। এরই মধ্যে ইসরায়েলে পাল্টা হামলা চালায় লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এই হামলায় জবাবে 2 মার্চ থেকে লেবাননের দক্ষিণাঞ্চলে ব্যাপক হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। বিশ্ববাজারে কমেছে তেলের দাম। পুরো সপ্তাহ জুড়েই ওঠানামার পর আজ দিনের শুরুতেই এই নিম্নমুখী প্রবণতা দেখা গেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। তেলের দাম কমার পেছনের কারণ হিসেবে ধরা হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানের হামলা স্থগিতের ঘোষণা। তিনি ঘোষণা দিয়েছেন, ইরানের জ্বালানি স্থাপনায় হামলা 10 দিনের জন্য স্থগিত রাখবেন। এতে বাজারে কিছুটা স্বস্তি ফিরেছে। তথ্য অনুযায়ী শুক্রবার ভোরে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি 90 সেন্ট বা 0.8% কমে দাঁড়ায় $107.11। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট তেলের দাম 83 সেন্ট বা 0.88% কমে ব্যারেল প্রতি $93.65 নেমে আসে। এর ফলে আগের সেশনের দামের যে ঊর্ধ্বমুখী প্রবণতা ছিল তা অনেকটাই কমে গেছে।
মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান সংঘাতের মধ্যেও কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে বাংলাদেশের মতো বন্ধুত্বপূর্ণ রাষ্ট্রগুলোর জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে ইরান। দেশটির বন্ধু রাষ্ট্রের এই তালিকায় বাংলাদেশের পাশাপাশি ভারত, চীন, রাশিয়া, ইরাক ও পাকিস্তানের নাম উল্লেখ করা হয়েছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, পশ্চিমা গণমাধ্যমের দাবি অনুযায়ী হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ নয়। তিনি বলেন, যেসব দেশকে আমরা বন্ধু মনে করি বা অন্য কোনো কারণে যেখানে আমরা সিদ্ধান্ত নিয়েছি সেসব ক্ষেত্রে আমাদের সশস্ত্র বাহিনী তাদের নিরাপদ পারাপারের ব্যবস্থা করেছে। তবে ইরানি পররাষ্ট্রমন্ত্রী সাফ জানিয়ে দেন, যারা এই যুদ্ধে সরাসরি জড়িত বা শত্রুপক্ষ হিসেবে বিবেচিত তাদের জাহাজ এই পথে চলতে দেওয়া হবে না। বিশেষ করে যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং যুদ্ধের নেপথ্যে ভূমিকা রাখা নির্দিষ্ট কিছু উপসাগরীয় দেশের জাহাজ চলাচলে কঠোর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আব্বাস আরাকচি বলেন, ইরান এখন যুদ্ধাবস্থায় আছে। এই অঞ্চলটি এখন একটি যুদ্ধক্ষেত্র, তাই শত্রু বা তাদের মিত্রদের জাহাজ চলাচলের অনুমতি দেওয়ার কোনো কারণ নেই। তবে অন্যদের জন্য এটি খোলা থাকছে। উল্লেখ্য, বিশ্বের মোট জ্বালানি তেলের প্রায় 1/5 এই সৌর সমুদ্রপথ দিয়ে পরিবহন করে। গত মাসে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যুদ্ধ শুরু করার পর ওই জলপথে নিজেদের কঠোর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে ইরান। আবারও দেশের খবর। চট্টগ্রামে অনলাইন ভিত্তিক বাগান কমিউনিটি অপরাজিতার 8ম বর্ষ পূর্তি উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আল ফুরকান। কামরুন নাহার কলির সভাপতিত্বে ও রাসেল সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মামুনুর রশিদ শিপন। বক্তারা বলেন, এ ধরনের উদ্যোগ সমাজকে পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং তরুণদের ইতিবাচক কাজে সম্পৃক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা, অ্যাডমিন প্যানেল সদস্য এবং দেশের বিভিন্ন জেলা থেকে আগত প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। উল্লেখ্য, 2023 সালে সংগঠনের ক্রিয়েটর ইঞ্জিনিয়ার জারিন তাসনিম ফেসবুক মেটা অ্যাক্সেলারেটর প্রোগ্রামে অংশ নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে সাফল্য অর্জন করেন। বাংলাদেশ থেকে একমাত্র বাগান ভিত্তিক গ্রুপ হিসেবে অপরাজিতা এ প্রোগ্রামে স্থান করে নেয়, যা দেশের জন্য গর্বের বিষয়। এবার খেলার খবর। আর্চারি এশিয়া কাপ আর্চারি 2026 এর স্টেজ 1-এ কম্পাউন্ড পুরুষ দলীয় ইভেন্টে স্বর্ণপদক জিতেছে বাংলাদেশ। থাইল্যান্ডের ব্যাংককে চলমান প্রতিযোগিতার ফাইনালে ভিয়েতনামকে 231-225 পয়েন্টে হারিয়ে স্বর্ণপদক জয় করে বাংলাদেশ। বাংলাদেশের 3 আর্চার নওয়াজ আহমেদ, রাকিব, হিমু বাছার ও ঐশ্বর্য রহমান দেশকে এনে দিয়েছে এই সাফল্য। বাংলাদেশ প্রথম সেটে 57-55 পয়েন্টে এগিয়ে ছিল, দ্বিতীয় সেটে 115-111 পয়েন্টে এবং তৃতীয় সেটে 172-168 পয়েন্টে জয়লাভ করে নিজেদের আধিপত্য বজায় রাখে এবং নিশ্চিত করে শীর্ষস্থান। এবার আবহাওয়ার খবর। পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, আগামীকাল সন্ধ্যা 6টা পর্যন্ত চট্টগ্রাম এবং পার্শ্ববর্তী এলাকায় আকাশ সাময়িকভাবে আংশিক মেঘলা সহ প্রধানত শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে। সেই সাথে অস্থায়ীভাবে 2-1 জায়গায় দমকা বা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। পরবর্তী 24 ঘন্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। নগরীতে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.1 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 0.5 ডিগ্রি বেশি এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 23.4 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 3.1 ডিগ্রি বেশি। আগামীকাল চট্টগ্রামের সূর্যোদয় 5:50 এবং সূর্যাস্ত 6:06। এবার জানিয়ে দিচ্ছি কর্ণফুলী নদীতে আগামীকালের জোয়ার ভাটার সময়সূচি।
জোয়ার শুরু হবে রাত 4:03, ভাটা সকাল 10:12। পরবর্তী জোয়ার শুরু হবে বিকেল 4:22 এবং ভাটা রাত 10:26।